মিশু, তোর ফুল এসেছে। মেহবিন তখনও ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মিশু দৌড়ে গিয়ে মেহবিনকে জড়িয়ে ধরল। তা দেখে মেহবিন ধ্যান ভাঙল। মেহবিন মুচকি হাসি ফুটিয়ে বলল, বাহ, আজ দেখছি ফুল খুব খুশি। মিশু আদরে গলায় বলল, খুশি হব না? বাড়িতে বিয়ে। তাই বুঝি? তা কার বিয়ে লাগলো? কার আবার? সিনিয়র। তুমি জানো ওর বিয়ে না কাল ঠিক হয়ে গেছে। 2 মাস পর ওদের বিয়ে ডেট ফিক্স করা হয়েছে। তার আগে কয়েকদিন পরেই নাকি এঙ্গেজমেন্ট। ও আচ্ছা। তখন আরবাজ বলল, কেমন আছেন ডাক্তার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আপনি বেশ ব্যস্ত মানুষ, তাই দেখা হয় না। শুধু আপনি না, এবারের সকল পুরুষ মানুষই ব্যস্ত, শুধুমাত্র শেখ শাহেনশাহ বাদে। নামটাই যে শাহেনশাহ, তাই শাহেনশাহর মতোই চলাফেরা। আরবাজের কথা শুনে মিশু হাসলো। মেহবিনও মুচকি হাসলো। ওখানে জিনিয়া, মুনিয়া, নূপুর আর রাইফা ছিল। এতদিনে আসা যাওয়া জিনিয়া আর মুনিয়ার সাথে ভালো বন্ডিং হয়ে গেছে মেহবিনের। মেহবিন এগিয়ে গিয়ে জিনিয়াকে শুভেচ্ছা জানালো। জিনিয়াও মুচকি হেসে ধন্যবাদ জানালো। তখন রাইফা সবার জন্য কিছু খাবার নিয়ে এলো। মিশু বলল আজ সবার সাথে গল্প করবে মেহবিনকে নিয়ে, তাই মেহবিনও সবার সাথে বসলো। সবাই খাচ্ছে আর কথা বলছে। মেহবিনও বলছে, তবে খাচ্ছে না। তা দেখে নূপুর বলল। এ কথা শুনে মেহবিন মুচকি হেসে বলল, কারণ এই বাড়িতে যখন আসি তখন সব সময় আমার পেট ভরা থাকে, আর আমি অতিরিক্ত খাবার খাই না, এই জন্যই খাওয়া হয় না। কারণ অতিরিক্ত খাবার খাওয়াটা আমার পছন্দ নয়। তখন খাইনি কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল। তাছাড়া আমার খাবার সবসময় রেডি থাকে। বাই দ্য ওয়ে, খাওয়ার টপিক ছাড়ুন, এবার বলুন তো আপনি কোন হসপিটালে জব করেন? এমনি জানতে চাইলাম আর কি। এস হাসপাতালের কথা শুনে মেহবিন একটু অবাক হলেও পরে হাসলো আর বলল, ও আচ্ছা, সেই জন্যেই তো এখানে থাকলেও চাপ নেই আপনার, যখন তখন যাওয়া আসা করতে পারেন। নূপুরের সূক্ষ্ম কথার ভাঁজে অপমানটাও শুনে মেহবিন হাসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ, তা ঠিকই বলেছেন। সরকারি ডক্টররা বুঝবে কি করে? তারা তো নিজেদের যোগ্যতার দ্বারা ডক্টর হয়েছে। বাবার টাকায় বা নামে ফুটানি মেরে ডক্টর তো আর হয়নি, তাই না? মেহবিনের কথায় নূপুরের হাসি মুখটা মূর্ছা গেল আর অপমানে মুখটা থমথমে হয়ে গেল। তখন মিশু বলল, ওই তোমরা দুজন ডক্টর ফ্রম ছাড়ো তো। এই রাইফা, তুমি না ভালো কফি বানাও, ওটা বানিয়ে নিয়ে আসো তো। আর ফুল কফি খাবে? হুট করে মিশুর কথায় মেহবিন ওর দিকে তাকালো, তারপর রাইফার দিকে তাকালো। রাইফা বলল, ঠিক আছে আপু, আমি যাই। তখন মেহবিন বলল, না না, আমি খাবো না, আপনার কষ্ট করতে হবে না। তখন ওপর থেকে আরবাজ এলো। একটা কফির কৌটো নিয়ে এসে রাইফার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে রাইফা, শুনলাম কফি নাকি শেষ হয়ে গেছে, তাই আমি এটা এনেছি। এটা আমার ফেভারিট কফি, তুমি এটা নাও। ডক্টর নিশ্চয়ই এখন খাবেন, কারণ কফি কখনো অতিরিক্ত খাবার হয় না। আর হ্যাঁ রাইফা, আমার জন্য বানিও, কেমন? মেহবিন কিছু বলল না। রাইফা কফির কৌটো নিয়ে চলে গেল। আরবাজ হেসে সব থেকে দূরের সোফাটাই বসলো। আজ চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছেন, আর মহিলারাও কোথায় যেন গিয়েছেন। কিছুক্ষণ পর রাইফা কফি নিয়ে এলো। প্রথমে মেহবিনকে দিল। মেহবিন কিছু না বলেই তার দিকে একবার তাকিয়ে কফিটা নিল। তারপর আরবাজকে দিল, বাকি সবাইকেও দিল। কফিতে চুমুক দিয়ে মেহবিন বলল, কফিটা অনেক ভালো হয়েছে। রাইফা মুচকি হেসে বলল, ধন্যবাদ। মিস্টার বাজ পাখি, সরি মিস্টার আরবাজ, আসলে মিশুর কাছে থেকে বাজ পাখি শুনতে শুনতে ভুলে বেরিয়ে গেছে, কিছু মনে করবে না প্লিজ। আরবাজ মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বাবা কখন আসবেন? আমার সাথে ওনার কিছু কথা ছিল। এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। ও আচ্ছা। এইটুকু বলে রাইফার দিকে তাকিয়ে বলল, রাইফা, আপনি এখন কি করেন?
রাইফা শান্ত চোখে মেহবিনের দিকে তাকিয়ে বলল, আপাতত সংসার করছি। আমি আপনার পেশার কথা বলেছি। পড়াশোনা শেষ করে এখন পেশা বলতে গেলে আমি হাউসওয়াইফ। মেহবিন রাইফার দিকে তাকালো। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো ওই চোখে অনেক কথা আছে, যা ও কারোর সাথে কখনো শেয়ার করেনি। অদ্ভুত একটা যন্ত্রণা আছে ওই চোখে। মেহবিন আর কিছুই বলল না। কিছুক্ষণ পর শেখ শাহনওয়াজ এলেন। মেহবিনকে কফি খেতে দেখে একটু অবাকই হলেন। তিনি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলেন, তারপর নিচে এলেন। মেহবিন এবার বাড়ি ফিরবে, তাই ও শেখ শাহনওয়াজের দিকে এগিয়ে গিয়ে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। আপনার সাথে কেউ না থাকলে ভালো হয়। মেহবিনের এমন কথা শুনে শেখ শাহনওয়াজ উঠে বললেন। তাহলে আমরা বাগানে গিয়ে কথা বলি। বলেই তিনি হাঁটা ধরলেন। মেহবিনও সবার থেকে বিদায় নিয়ে বের হলো। আর সে বাড়িতে ঢুকবে না। বাগানে যেতেই সেখানে বসার জায়গা আছে, সেখানে শেখ শাহনওয়াজ বসে আছেন। মেহবিনকে দেখে তিনি বললেন, বলুন কি বলবেন। আপনি যে গোসল ও কবর দেওয়ার জন্য লোক রেখেছেন তাদের বদলাতে হবে। কেন? বদলানোর যথাযথ কারণ দেখাতে হবে তো। সেই কারণ কি? আমি বলেছি এটা আপনার কাছে যথেষ্ট নয় কি? না, যথেষ্ট কারণ নয়, আপনি বলুন। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে সব বলল। সে শেখ শাহনওয়াজকে জানাতে চাইল না, কিন্তু ওনার কথার পরিপ্রেক্ষিতে জানাতেই হলো। সব বলার একটা বলল। আর আপনি এটা জানেন কি ওই হসপিটালের নাম কি? সেই হসপিটালের নাম এএস হসপিটাল, যা কিনা ডক্টর নূপুরের বাবার মানে আপনার আত্মীয়ের। এ কথা শুনে শেখ শাহনওয়াজ বিস্ফোরিত চোখে মেহবিনের দিকে তাকালো আর বলল, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে নূপুরের বাবাই এই কাজ করে? উনি তো হাসপাতালে, উনার কত ডক্টর আছে, সেখানকার কেউ তো কার্পেট হতে পারে। হয়তো উনি এই বিষয়ে কিছু জানেন না। হ্যাঁ, হতেও পারে আপনার মতো। মানে? মেহবিন বুঝতে পারল ও কি বলছে, তাই কথা সামলাতে বলল, কিছু না। আর আমি তো বলিনি নূপুরের বাবাই এগুলোর মাথা। তাহলে কে এগুলোর মাথা? কখনো নিশাচর মানে অন্ধকারের রাজার নাম শুনেছেন? নিশাচরের নামটা শুনে শেখ শাহনওয়াজ চমকে উঠলেন। তা দেখে মেহবিন বলল, এই সব কিছুর একটাই মাথা নিশাচর, এবং সব কিছু তিনিই লোকদের দ্বারা প্ল্যান মাফিক করেন। তাহলে তো আমাদের এই বিষয়ে কোনো স্টেপ নেওয়া প্রয়োজন। সেটাই তো প্রমাণ লাগবে। এস হসপিটালের কে করছে এটা নিশাচরের সাথে মিলে। আগেই আমি কোনো স্টেপ নিতে চাচ্ছি না, কারণ আমি জানি না ওই হসপিটালের কে আছে যিনি এইসব করছেন। তবে টেনশন নেই, খুব তাড়াতাড়ি জানতে পারবো। আমার কোনো সাহায্য লাগলে বলিয়েন। শেখ শাহনওয়াজ সবার বাড়ির ঠিকানা ও নাম বলে দিল। মেহবিন ওখান থেকে চলে গেল। আর শেখ শাহনওয়াজের কথা মতো বাড়ি বাড়ি গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো তারা রাতেই হাওয়া হয়ে গেছে। ওর সন্দেহ গাঢ় হলো। ও মহিলাদের ব্যাপারেও খোঁজ নিল। তাদের বাড়িতে গিয়ে দেখতে পেল তারা নেই, সবাই নিখোঁজ। এক রাতের ভেতরেই সবাই হাওয়া। মানেটা কি? এসবের কালকেও মহিলারা সব বলার জন্য রেডি ছিল, না ওর আগেই থেকেই অন্য একটা ব্যবস্থা করা উচিত ছিল? এখন ওর হাতে কোনো প্রমাণ নেই যে কালকের মহিলার শরীরে কাটাছেঁড়া ছিল। নিজের ওপরেই খুব রাগ উঠল ওর। তবুও হাল ছাড়ল না। ও মুখরকে ফোন করে সেই 8 জনের ব্যাপারে খোঁজ লাগাতে বলল, আর এটাও বলল সব তাড়াতাড়ি করে বের করতে। রাতে মেহবিনের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। ও ফোন কানে নিতেই ওপাশ থেকে আওয়াজ আসলো, অতিরিক্ত কৌতূহল ভালো নয় ডাক্তার। কখনো কখনো এর কারণে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। ওপাশের আওয়াজ শুনে মেহবিন বলল, কে? তোমার মৃত্যু। আমার মৃত্যু আপনি হতে যাবেন কোন দুঃখে? আমার মৃত্যু শুধু আমার রবের নির্দেশেই হবে, তাই না? আপনি চাইলেও আমার মৃত্যু হতে পারবে না, কারণ এই পৃথিবীতে আমার রবের নির্দেশ ছাড়া কিছুই হয় না। খুব বেশি হলে আমার মৃত্যুর একটা কারণ হতে পারেন, এছাড়া বেশি কিছু হতে পারবেন না। মেহবিনের এরকম কথা শুনে ওপাশের লোকটা অবাক হলেও পরে হেসে বলল, তোমার কথাই মেনে নিলাম। তোমার মৃত্যু না হতে পারলাম, কিন্তু তোমার মৃত্যুর কারণ নিশ্চয়ই আমি হতে পারবো। দেখা যাক না কি হয়। কোনো কিছুই এত কনফিডেন্সের সাথে বলতে হয় না। কে জানে কার মৃত্যু কখন হয়। এমনও তো হতে পারে আমি আপনার মৃত্যুর একটা কারণ হয়ে গেলাম। যাই হোক, এখন বলুন কে আপনি? তুমি যার কাছে খুব বাগড়া দিচ্ছ আজকাল, সেই আমি, অন্ধকারের রাজা। মেহবিন মুচকি হেসে বলল, নিশাচর।
এই তো চিনতে পেরেছ। যাই হোক, আমাকে ধরার পথে যত দূর পর্যন্ত গিয়েছ সেখানেই থেমে যাও। এইটা তোমার জন্যই ভালো। থামার জন্য তো আমি এই পথে যাইনি। একবার যখন এই পথে ঢুকে পড়েছি তবে এর শেষ দেখেই ছাড়বো আমি। সেটা দেখার জন্য তুমি শেষ পর্যন্ত থাকবে তো? না থাকার তো কারণ দেখছি না। কারণটা না হয় আমি দেব। যাই হোক, নিজের খেয়াল রেখো, এটা এখন খুব দরকার তোমার। এটুকু শোনার পরেই ফোনটা কেটে গেল। মেহবিন ফোনটা ট্রেস করার চেষ্টা করলো কিন্তু কিছুই পেল না। ও বুঝতে পারলো একটা প্রাইভেট নাম্বার থেকে নন ট্র্যাকার ফোন থেকে কলটা করা হয়েছিল। ও ল্যাপটপটা নিয়ে হাসপাতালের সব খবর নিল। মুখর কিছু ফুটেজ দিয়েছিল, সেগুলো ভালোভাবে চেক করলো। তেমন কিছু পেল না। ও খুব তাড়াতাড়ি নিজেই সব বের করবে, ওই হাসপাতালে সিসি ক্যামেরা হ্যাক করে নেবে। কিন্তু ওই জন্য ওকে হাসপাতালের কাছাকাছি যেতে হবে। তাছাড়া ওর কাছে ল্যাপটপ দ্বারা সব হবে না, অন্য কাউকে করাতে হবে, মানে কোনো হ্যাকারকে দিয়েই কাজটা করাতে হবে। মেহবিন ভাবলো এখন সময় নেই, অন্য কাউকে দিয়েই করতে হবে। ও একজনকে ফোন করে সব বলল, আর এটাও বলল তার সকালেই সব কিছু চাই। সে জানালো সকালেই পেয়ে যাবে। ডক্টর, তুমি কিন্তু বদলাই গিয়েছো। তাজেলের কথায় মেহবিন তাজেলের পড়া বাদ দিয়ে ওর দিকে তাকালো আর বলল, আমি কোথায় বদলালাম নেত্রী? বদলাও নাই তো কই হয়েছে? কতদিন হয়ে গেল আমার সাথে বিকালে হাঁটতে যাও না? এখানে বদলালাম কোথায়? তোমার এখানে আগে মতো সময় দাও না, আমার সাথে ঘুরতেও যাও না। সময় পাইলে চেয়ারম্যান বাড়ি দইরা মারো। ছুটির দিনও তুমি ওই বাড়ি যাও। আমি তো তোমাকেও সময় দিই। ওই 2 দিন দেওয়ার নাই, পুরা সারা দিন তুমি ঢাকা গিয়েছিলে আর ক্যাম্পাস চেয়ারম্যানের বাড়ি আইয়া যে বাড়ি ঢুকলা আর বাইরে হলিলা না। আমার কিছু কাজ ছিল তাই বের হইনি। তাহলে এহেনা কই তুমি বদলাওনি? মেহবিন বুঝতে পারলো তার নেত্রী 2 দিন সময় দেওয়া হয়নি বলে অভিমান করেছে। তাই সে হেসে বলল, নেত্রী, আমার সাথে ঘুরতে যাবা আজ বিকেলে? মুহূর্তেই তাজেলের মুখে হাসি দেখা গেল, কিন্তু মেহবিনকে দেখাতে চাইলো না। কিন্তু মেহবিন সেটা ঠিকই দেখলো। তাজেল নিজের হাসিটাকে চেপে রেখে বলল, আমার তো ঘুরতে ভালো লাগে, তুমি যদি নিয়ে যাওতে চাও তাহলে যাব। আমি তো আর তোমার মতো বদলাইনি, আমি। মেহবিন তাজেলের হাত ধরে নিজের কাছে এনে নিজের কোলে বসিয়ে বলল, নেত্রী, তুমি তুমি তোমার মতো আর কেউ নেই, তাই তো তোমায় আমি এত এত ভালোবাসি। তাজেল একটা বড় হাসি দিয়ে বলল, সত্যি তুমি আমায় ভালোবাসো ডাক্তার? হুম, সত্যি আমি আমার নেত্রীকে অনেক ভালোবাসি। তাজেল মেহবিনের কোল থেকে উঠে দাঁড়ালো আর হেসে বলল, আমিও তোমায় ভালোবাসি ডাক্তার, তুমি আমার ভালোবাসো সই না। আমার মেলা খুশি হয়েছি, এই খুশি আজ আমার ছুটি। বলেই তাজেল নিজের ব্যাগ নিয়ে দৌড় দিল তার গেটের কাছে গিয়ে বলল, ডাক্তার, বিকালে আমি রেডি থাকবো, তুমি আইলেই ঘুরতে যাব, মনে রাখো। তাজেলের এরকম আচরণে মেহবিন হাসলো। এতক্ষণ এসব করলো শুধু মেহবিনের সাথে ঘুরতে যাবে বলে। আজকাল সে বেশিক্ষণ পড়তে চায় না, তবে প্রতিদিনের পড়া প্রতিদিনই দেয়, এই জন্য মেহবিন কিছু বলে না। ও খুশি মনে খাবার খেতে বসলো। খাওয়া শেষ করে উঠতেই তখন মুখরের ফোন আসলো। ফোনটা দেখেই ও মুচকি হাসি দিয়ে ফোনটা উঠিয়ে ফোনটা ধরলো কানে। ও সালাম দেবে তার আগেই ওপাশ থেকে আগে সালাম শুনতে পেল। আসসালামু আলাইকুম বিআইন সাহেব। মুখরের বেআইন সাপ শুনে মেহবিন হাসলো আর বলল, ওয়ালাইকুম আসসালাম। তবে আমি জানতাম মেয়েদেরকে সাহেবা বলে, সাপ নয়। আমার মুখ, আমি সাপ বলবো বা সাহেবা বলবো তাতে তোমার কি? আমার কিছু না, তবে ভুল হলে স্বীকার করা উচিত। তোমাকে কে বললো আমি ভুল করেছি? বরং আমি ইচ্ছে করে ভুল করেছি যাতে তুমি ঠিক করে দাও। তাছাড়া এটাকে ভুল বলে না, গ্রামের মানুষজন বিআইন সাহেব এগুলাই বলে। তুমিও তো গ্রামে থাকো, তাই বিআইন সাহেব। নিজের ভুলগুলো সহজভাবে স্বীকার করতে শিখুন, তাহলে জীবনে বেশ উন্নতি করতে পারবেন। মেহবিনের কথায় মুখর হাসলো আর বলল, সেটা আমি জানি, তবে আমার মিসেস, আমি সাপটা এমনিতেই বলেছি। তা এখন আমার সাথে কে কথা বলছে আগে শুনি। মানে হলো এই, যতদূর মনে হচ্ছে কলটা আমার বেআই সাহেব করেছিল।
অতঃপর কথার প্রেক্ষিতে এখন মিসেস বলল মানে এখন আমার সাথে কথা বলছে কে, আমার বেয়াই নাকি আমার মিস্টার? দুজনেই কথা বলছিল, তবে আপাতত এখন ইন্সপেক্টর মুখর শাহরিয়ার আপনার সাথে কথা বলবে। হসপিটাল সিল করবেন মানে ওই হসপিটালের ওনারই কি এর সাথে যুক্ত? সেটা হলো আমরা এএস হাসপাতালের বিরুদ্ধে একটা যথার্থ প্রমাণ পেয়ে গেছি, যার মাধ্যমে আমরা একটা অ্যাকশন নিতে পারি। তবে এই হাসপাতালটা আবার আওতাভুক্ত নয়, তাই আমি নিজে কিছু করতে পারছি না। তবে হ্যাঁ, ওই হাসপাতাল যে জেলার আওতাভুক্ত সেখানে ডিসিকে জানিয়েছি ব্যাপারটা। তিনি বলেছেন তিনি আজকেই খুব তাড়াতাড়ি হাসপাতালটা সিল করবেন। হসপিটাল সিল করবেন মানে ওই হসপিটালের ওনারই কি এর সাথে যুক্ত? জি ম্যাডাম, ওনার একটা ভিডিওর মাধ্যমেই তো পুরো বিষয়টি বুঝতে পেরেছি। সব থেকে বড় কথা, এর ক্রেডিট আপনার চাই। আপনার হ্যাকার বন্ধুই ভিডিওটি আমায় পাঠিয়েছে। আমি তো বলিনি আপনাকে পাঠাতে, তাহলে কেন পাঠালো? কারণ আমিও তোমার মতো তাকে কাজটা করতে দিয়েছিলাম, তাই। ও আচ্ছা, এমনিতেও আমি সকালে ওগুলো দেখেছি, আপনাকে আর একটু পরে পাঠাতাম। ও আচ্ছা, আজ বিকেলে ঘুরতে যাবে? কেন? হাতে হাত রেখে তার একটু চলতে চাই আবার। বাহ বাহ। যাবে কিনা বলো? না, বিকেলে নেত্রীর সাথে ঘুরতে যেতে হবে। তোমার নেত্রীকে আমি মানিয়ে নেব। না থাক, আর তাছাড়া অনেকদিন পর আবার জয়েন হলেন, তাই এখন আর বাঙ্ক করতে হবে না। আমি হলাম ইনচার্জ, আমার ইচ্ছে আমি বাঙ্ক করব, তোমার তাতে কি? আপনি ইনচার্জ দেখেই তো আপনার দায়িত্ব বেশি, নিজের দায়িত্ব থেকে কখনো পালাতে হয় না। আরে আমার মিসেস এখন তেমন কাজ নেই, তাই যেতে চাচ্ছি। দরকার নেই। এমন করো কেন? আমি ম্যানেজ করে নিয়েছি, আমাদের ডিসির সাথে কথাও বলেছি। আমি এখনও একটু অসুস্থ শুনে উনি দুপুরের পর থেকেই আমার ছুটি মঞ্জুর করেছেন। তাছাড়া উনি আমার উপর বেশ খুশি, নিশাচরের একটা একটা করে উইকেট পড়ছে, তাই। ওকে, আপনার ইচ্ছা, তবে আমি কিন্তু আমার নেত্রীর সাথেই ঘুরতে যাব। ওকে, আমিও তোমার নেত্রীকে ম্যানেজ করে নেব। যদি সে চায় তাহলেই আপনাকে আমাদের সাথে নেব। ওকে, সমস্যা নেই, তোমার নেত্রীকে আমি পটিয়ে নেব, দেখে নিও। ওকে, আল্লাহ হাফিজ, আমার হসপিটালে যেতে হবে। ওকে, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ। বলেই মেহবিন ফোন রেখে দিল, তারপর রেডি হয়ে হাসপাতালে গেল। দুপুরবেলা ব্রেকিং নিউজ। এস হাসপাতালে ঘটনা দেখে মেহবিন হাসলো। ও যে কাজটা তাড়াতাড়ি করতে পেরেছে এটা ভেবে খুশি হলো। এখন নিশাচরের সাথে কথা বলতে পারলে ভালো লাগতো। কাল যেগুলো বলেছিল সেগুলোর জবাব হিসেবে আজকের কাজটা নিজে তাকে দিলে ভালো লাগতো। ভাবতে ভাবতেই ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। ও কানে নিতেই শুনতে পেল। এই কাজের পেছনে তোমার হাত আছে, তাই না? নিশাচরের আওয়াজ পেয়ে কেন যেন মেহবিনের মুখে হাসি ফুটে উঠল। ও বলল, আমি হলাম মামুলি একজন ডক্টর, আমি কিভাবে করতে পারি বলুন? একদম আমার সাথে চালাকি করবে না। আমি জানি এর পিছনে কোনো না কোনোভাবে তুমি আছো, কারণ এর আগে এই বিষয়টা নিয়ে কোনো সাধারণ মানুষের মাথা ঘামায়নি, তুমিই ঘামিয়েছ। আচ্ছা, আপনার কেন মনে হয় আমিই আছি? আমি তো সাধারণ একজন মানুষ, আমি কিভাবে এক রাতের ভেতরে সব বের করতে পারবো? না না, তুমি সাধারণ নও, তুমি আর 5টা সাধারণ মানুষের মতো নও। তাহলে সত্যি আপনার মনে হয় আমি আর 5টা সাধারণ মানুষের মতো নই? না, নও তুমি। আর নও দেখেই তোমার মৃত্যুর খবর খুব নিকটে, দেখে নিও। মৃত্যু তো একটা মানুষের সবসময় নিকটেই থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান চোখ হতে বাম চোখের যতটা দূরত্ব, মৃত্যু তার চেয়েও নিকটে। যাই হোক, এসব কথা এখন থাক। তোমার কি আমায় দেখে একটুও ভয় হচ্ছে না? আমি আপনাকে দেখলাম কখন আজব যে ভয় পাবো? দেখছো দেখছো, তবে চিনতে পারো নাই। তার মানে বলছেন আমি আপনাকে দেখেছি? তাছাড়া একটা কথা আমি ভেবেছিলাম, এস হসপিটালের ওনারই বোধ হয় নিশাচর, কিন্তু এখন বুঝতে পারলাম আপনি সে নন। দেখেছো তুমি আমায়। আর আমি এমন একজন যার নাম তো সবাই শুনেছে, কিন্তু দেখেও দেখেনি, কারণ আমি নিশাচর। আর নিশাচর মানে অন্ধকার। অন্ধকারে কি কিছু দেখা যায়? তবে তুমি আমায় দেখে থাকলেও এরপর চাইলেও আর দেখতে পাবে না। বলেই ওপর পাশ থেকে কলটা কেটে দিল। মেহবিন তা দেখে গভীরভাবে কিছু ভাবতে লাগলো।
তার কথা শুনে যে মেহবিন ভয় পেয়েছে এমনটা নয়, বরং সে অবাক হয়েছে যে নিশাচরকে সে দেখেছে। এই পর্যন্ত কত মানুষকেই সে দেখেছে, যাদের চেনে তাদের মধ্যে কণ্ঠস্বর মিল নেই কারো। ও বেশি কিছু না ভেবে নিজের কাজে মন দিল।